নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাব সমরেশ মজুমদারের লেখা ৩ জালিয়াত এবং এক মিথ্যেবাদী পর্ব দ্বিতীয়। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। রায় সাহেব সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছিলেন। অর্জুন দরখাস্ত এবং সার্টিফিকেটগুলো রেজিস্ট্রির ঠিকানায় পাঠিয়ে দিল। আজ দিনটা পরিষ্কার। পোস্ট অফিস থেকে বেরিয়ে অর্জুনের মনে হলো অঘোরবাবুর বাড়িতে গিয়ে ভোলা মহারাজের সঙ্গে কথা বলা যাক। ওর আঙুল আর পায়ের ব্যাপারটা যে সন্দেহ তার মনে তৈরি করেছে সেটাই একটু যাচাই করা যাক। আজ বাইক নিয়ে বেরিয়েছিল অর্জুন। অঘোরবাবুর বাড়িতে পৌঁছতে সময় লাগলো না। গেট বন্ধ। দারোয়ান বলল, অঘোরবাবু বাড়িতে নেই। ভোলা মহারাজ ভোরবেলায় হিমালয় ফিরে গিয়েছেন। প্রশ্ন করে জানা গেল অঘোরবাবুর ড্রাইভার ভোলা মহারাজকে নিয়ে অন্ধকার থাকতেই শিলিগুড়ির দিকে রওনা হয়ে গিয়েছেন। অঘোরবাবু খানিক আগে শহরের মধ্যেই কোনো কাজে গিয়েছেন। হতাশ হলো অর্জুন। ভোলা মহারাজের আকস্মিক চলে যাওয়ার কারণ ভেবে পাচ্ছিল না। চিঠি এলো রেস্ট্রি থেকে। সামনের সোমবার সকাল 10টায় অর্জুনের ইন্টারভিউ। মা বললেন, এখনও 2 দিন সময় আছে। জেনারেল নলেজের বইগুলো নিয়ে বস। অনেক দিন তো ওদের সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই। অর্জুন হাসল। পৃথিবীর কোথায় কখন কি ঘটে গেছে, ঘটছে, 2 দিনে আমি কি আর তা মুখস্থ করব? তাছাড়া বইয়ে নেই এমন বিষয় নিয়ে যদি প্রশ্ন করে, তার চেয়ে যা জানি তার মধ্যে প্রশ্ন করলে উত্তর দেব, নইলে বলবো জানি না। চায়ের দোকানে বসে যোগ্যতা তাকে সমর্থন করলেন। জামাই ঠকানো প্রশ্ন করলে বুঝবে তোমাকে চাকরিটা দিতে চায় না। অর্জুন জিজ্ঞাসা করলো, সেটা কি রকম? ধরো তোমাকে জিজ্ঞাসা করলো, আমাদের মহাকাব্যে এমন একজনের নাম বলো যাকে সিকিউরিটি ম্যান হিসেবে নিয়োগ করা হয়েছিল, কিন্তু কাজটা করতে সে ব্যর্থ হয়েছে। কি জবাব দেবে? অর্জুন চোখ বন্ধ করল, ভাবতে চেষ্টা করল। তার সুযোগ দিলেন না জগুদা। ভেবে লাভ নেই। শ্রীমান লক্ষণ। রামচন্দ্র যখন সোনার হরিণ শিকারে গিয়েছিলেন তখন গণ্ডি কেটে সীতাকে তার মধ্যে থাকতে বলেছিলেন, আর ছোট ভাইকে বলেছিলেন পাহারা দিতে, যাতে বাইরের কেউ এলে সীতাকে বিরক্ত না করে। সিকিউরিটি অফিসার লক্ষণ সেই ডিউটি ঠিকঠাক না করায় রাবণ সীতাকে হরণ করতে পেরেছিল। অর্থাৎ লক্ষণ সিকিউরিটি ম্যান হিসাবে ব্যর্থ। এরকম প্রশ্ন করলে স্বয়ং বাল্মীকি জবাব দিতে পারতেন না। অতএব ভেবে লাভ নেই। চালসায় পৌঁছতে বড়জোর 1 ঘন্টা সময় লাগে। তিস্তা পেরিয়ে দমহনি হয়ে লাটাগুড়ির রাস্তায় 7 সকালে বাইকে উড়ে যেতে বেশ ভালোই লাগছিল। গরুমারা ফরেস্টের পাশের রাস্তাটা খুব নির্জন। মসৃণ পিঠের রাস্তাটার দুপাশে ঘন জঙ্গল। কোনো লোক বসতি নেই। একটা বাঁক ঘুরতেই প্রাণপণে ব্রেক চাপল অর্জুন। ঠিক রাস্তার মাঝখানে একটা বিশাল চেহারার হাতি দাঁড়িয়ে রয়েছে। খানিকটা দূরে এসে দাঁড়িয়ে গেল অর্জুন। হাতিটা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বাইকের ইঞ্জিন বন্ধ হয়ে গিয়েছিল। এই সময় যদি হাতিটা তেড়ে আসে তাহলে বাঁচার জন্য দৌড়নো ছাড়া কোনো উপায় নেই। অর্জুন নড়ছিল না। হাতিটাও দাঁড়িয়ে আছে স্থির হয়ে। এবং তখনই অর্জুন দেখতে পেল রক্তের ধারা নেমে এসেছে হাতির মাথার একটু নিচ থেকে। বেশ আহত হয়েছে হাতিটা। মিনিট 2 বাদে হাতিটা টলতে টলতে জঙ্গলে ঢুকে গেল। যেহেতু শরীরে কোনো অস্ত্র বিধে নেই, তাই কেউ ওকে গুলি ছুঁড়ে আহত করেছে।
চালসায় পৌঁছে অর্জুন সোজা চলে গেল ফরেস্ট অফিসে। রেঞ্জারের সঙ্গে দেখা করে আহত হাতির কথা জানালো। শোনামাত্র ভদ্রলোক ব্যস্ত হয়ে পড়লেন। ঠিক কোন জায়গায় সেই হাতিকে দেখেছেন জেনে নিয়ে জলপাইগুড়ির ডিভিশনাল ফরেস্ট অফিসারকে টেলিফোনে রিপোর্ট করলেন। এখনই ঘুম পাড়ানি গুলি ছুড়ে হাতিটিকে ঘুম পাড়িয়ে ওর ক্ষত পরীক্ষা করতে হবে, চিকিৎসা শুরু হবে। কিন্তু হাতি সাধারণত দলবদ্ধ হয়ে ঘোরাফেরা করে। এর সঙ্গীরা কোথায় গেল? অন্য হাতিদের আওয়াজ যখন অর্জুন শোনেনি, তখন এই হাতি কি একা? হাতি একা ঘোরে যখন তারা মস্তিষ্ক অসুস্থ হয়। রেস্টির হদিশ নিয়ে ফরেস্ট অফিসারের থেকে বেরিয়ে এলো অর্জুন। হাতিটা সুস্থ না অসুস্থ এ নিয়ে ওরা গবেষণা করুক। কিন্তু অর্জুনের মনে হলো আহত হাতিটা রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়েছিল সাহায্যের আশায়। যদিও মানুষ তাকে আহত করেছে, তবুও জানে মানুষই তাকে সুস্থ করতে পারে। রেস্টি সম্পর্কে কোনো ধারণা ছিল না অর্জুনের। চালসার জনবসতির একটু ওপরে বিশাল জায়গা নিয়ে গড়ে উঠেছে রিসর্টটি। চারপাশ উঁচু পাঁচিলে ঘেরা, চওড়া লোহার গেটে পাহারাদার। গেট থেকে মোরামের পথ চলে গেছে ভেতরে। দুপাশে ফুলের বাগান, ব্যাডমিন্টন এবং টেনিসের কোর্ট। বাগানের ডান দিকে ছোট ছোট দোতলা কটেজ, বাঁদিকে ইউ পার্টনারের দোতলা, যার সামনেই সুইমিং পুল। অফিস ঘরটিতে ঢুকে অর্জুন দেখল দুজন ভদ্রলোক বসে আছেন। এদের ভাবগতিক বলে দিচ্ছে যে এরা এখানে নবাগত। এই সময় একজন অ্যাংলো ইন্ডিয়ান মহিলা ভেতরের দরজা থেকে বেরিয়ে এসে হেসে বললেন, ইয়েস। অর্জুন রেস্টি থেকে পাঠানো চিঠিটা ভদ্রমহিলার হাতে দিল। তিনি সেটা দেখে বললেন, প্লিজ এখানে বসুন, এখনই আপনাকে ডাকা হবে। দেওয়ালের সুদৃশ্য ওয়ালপেপারে ঘন জঙ্গলের মাঝখানে বয়ে যাওয়া ঝর্ণার ছবি। অর্জুন চেয়ারে বসল। টেবিলের উপর রাখা একটা ম্যাগাজিন তুলে নিয়ে পাতা উল্টাতে লাগলো। হঠাৎ পাতায় চোখ পড়ল। কাগজটা ছাপা হয়েছে দিল্লি থেকে। দেরাদুনের একটি সংস্থা জানাচ্ছে অসাধু প্রমাণিত হওয়ায় তারা কয়েকজন কর্মীকে বিতাড়িত করেছে। তাদের নামে এফআইআর করাও হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তারা আত্মগোপন করে রয়েছে। কেউ যদি সন্ধান পান তাহলে দেরাদুন পুলিশ বা সংস্থার ঠিকানায় যেন খবর দেন। নিচে 4 জনের ছবি। 4 জনের মুখেই দাড়ি, মাথায় পাগড়ি না থাকায় পাঞ্জাবে কিনা বোঝা যাচ্ছে না। 45 থেকে 30 হচ্ছে ওদের বয়স। অর্জুন হাসল। এরা দাড়ি কামিয়ে ফেললে কীরকম চেহারা দাঁড়াবে? এদের কারোর চোখে চশমা নেই, কপালে কোনো দাগ নেই। ছবি ছাপা হয়েছে জানলে ওরা নির্ঘাত দাড়ি কামিয়ে ফেলবে এবং সাধারণ মানুষের চোখে ধরা পড়বে না। 4 জনের একজনের চোখের মনি কটা। সে কাগজটার ছাপার তারিখ দেখল। 6 মাস আগে এটি প্রকাশিত হয়েছে। এমনও তো হতে পারে এই 6 মাসের মধ্যে ওরা ধরা পড়ে গেছে। ইতিমধ্যে অ্যাংলো ইন্ডিয়ান মহিলা ও পাশের এক ভদ্রলোককে ডেকে ভেতরে নিয়ে গিয়েছেন। অর্জুন দেখল দ্বিতীয় জন একটু অস্থির হয়ে পড়েছে। চোখাচোখি হতেই লোকটি জিজ্ঞাসা করল, আপনি মিলিটারি না পুলিশ? এই চাকরির ইন্টারভিউ দিতে এসেছেন তো? তাহলে ওটাই কোয়ালিফিকেশন। না, আমি কোনোটাই নই। আচ্ছা আচ্ছা। লোকটি এমনভাবে বলল যেন পথের বাধা কমে গেল। একটু পরে প্রথম লোকটি ভেতর থেকে বেরিয়ে এসে কোনো কথা না বলে চলে গেল। মহিলা দ্বিতীয় জনকে নিয়ে গেলেন ভেতরে। অর্জুনের মনে হলো এখানে আসাটা পণ্ডশ্রম হবে। সিকিউরিটির ব্যাপারে তাকে প্রশ্ন করলে সে কোনো টেকনিক্যাল জবাব দিতে পারবে না। দ্বিতীয় লোকটি বেরিয়ে গেলে মহিলা এসে মাথা নেড়ে তাকে ভেতরে যেতে ইঙ্গিত করলেন। অর্জুন উঠল। মহিলাকে অনুসরণ করে একটা
প্যাসেজ দিয়ে কিছুটা এগিয়ে গেল সে। একটা পর্দা ফেলা দরজার সামনে পৌঁছে মহিলা তাকে হাতের ইশারায় ভেতরে যেতে বললেন। পর্দা সরালে অর্জুন। একটা লম্বা টেবিলের পেছনে 3 জন বসে আছেন। দেখলেই বোঝা যায় একই পরিবারের মানুষ। 80 থেকে 30 এদের বয়স। পোশাক ধোপ দুরস্ত। অর্জুন জিজ্ঞাসা করল, ভেতরে আসতে পারি? বৃদ্ধ মাথা নাড়লেন। আসুন। প্রৌঢ় বললেন, বসুন। 3 জনের সামনেই খুলে রাখা ফাইলের দিকে তাকালেন। বৃদ্ধ মুখ তুললেন। আপনি অর্জুন? হ্যাঁ। আপনার বায়োডাটায় লেখা রয়েছে আপনি সত্য সন্ধানী। তার মানে আপনি কি গোয়েন্দা? না, আমি রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করি। যা সত্যি তাই খুঁজতে চাই, অর্জুন বলল। প্রৌঢ় জিজ্ঞাসা করলেন, আপনি কতদিন এই প্রফেশনে আছেন? অনেক বছর। প্রথমে আমি একজনের সহকারী ছিলাম। কার? অমূল সোম। তিনি বাইরে চলে যাওয়ার পর একাই। অর্জুন শেষ করল না। এবার যুবক জিজ্ঞাসা করল, সিকিউরিটি অফিসার হিসেবে আপনার কি অভিজ্ঞতা আছে? মাথা নাড়ল অর্জুন। না, নেই। তাহলে আপনি অ্যাপ্লাই করলেন কেন? যুবকের গলায় বিস্ময়। আমি অ্যাপ্লাই করিনি। ওই ফর্ম আমার কাছে পাঠানো হয়েছিল। পাওয়ার পর ভাবলাম যতদিন ভালো লাগবে ততদিন চাকরিটা পেলে করতে পারি। আর কাজটা যদি পাই তাহলে ঠিকঠাক করতে পারবো বলে আমার বিশ্বাস, অর্জুন সহজ গলায় বলল। যুবক প্রৌঢ়ের দিকে তাকালো। এটা কি করে সম্ভব? ইনি অ্যাপ্লাই না করে ফর্ম পেলেন কি করে? ফর্ম ওর কাছে কে পাঠালো? প্রৌঢ় বললেন, স্পেশাল কেস হিসেবে পাঠানো হয়েছিল। এই ভদ্রলোক উত্তর বাংলার রহস্য সমাধানকারী হিসেবে অত্যন্ত বিখ্যাত। ওয়েল অর্জুন, সাধারণত সিকিউরিটি ম্যান হিসেবে মিলিটারি ডিসিপ্লিন অভ্যস্ত অফিসারদের রাখা হয়। আমাদের রেস্টির আয়তন কম নয়। আগামী সোমবার গভর্নর আসবেন উদ্বোধন করতে। 90 জন অতিথিদের জন্য আমরা তৈরি। যারা এখানে থাকবেন তাদের নিরাপত্তা এবং রেস্টির সুনাম বজায় রাখার দায়িত্ব আমরা কর্নেল বাসুর ওপর দিয়েছি। কিন্তু বাসুর বয়স হয়েছে। তিনি আর্মি থেকে অবসর নিয়েছেন 12 বছর আগে, কিন্তু এখনও অত্যন্ত কার্যক্ষম। আমরা ওকে সাহায্য করার জন্য একজন তরুণকে চাইছি। অর্জুন চুপ করে থাকল। এই ব্যাপারটা তার জানা ছিল না। বৃদ্ধ বললেন, আপনাকে ফর্ম পাঠানো হয়েছে আমার নির্দেশে। মাসখানেক আগে আমি আমেরিকায় ছিলাম। সেখানে আমার এক বন্ধুর সঙ্গে রেস্টি নিয়ে কথা হয়। তিনিই আমাকে আপনার নাম রেফার করেন, ঠিকানাও দিয়েছিলেন। দেখলাম তিনি আপনার সম্পর্কে খুব উঁচু ধারণা পোষণ করেন। ভদ্রলোককে সবাই মেজর বলে জানে। অর্জুন কৌতূহলী শুনছিল, এবার হেসে মাথা নাড়ল। প্রৌঢ় বললেন, আপনি আমেরিকা এবং লন্ডনে গিয়ে সমস্যার সমাধান করেছেন? তাছাড়া মেজর যখন আপনাকে রেকমেন্ড করেছেন, আমার আর চিন্তা করছি না। কর্নেল বাসুর নেতৃত্বে আপনি কাজ শুরু করুন। প্রথম 15 দিন দেখে আপনাকে কনফার্ম করা হবে। অর্জুন তাকাতে প্রৌঢ় এবং বৃদ্ধ হাসলেন, কিন্তু যুবক গম্ভীর হয়ে রইল। প্রৌঢ় বৃদ্ধকে নিচু গলায় কিছু বলতে তিনি মাথা নাড়লেন। প্রৌঢ় উঠে দাঁড়ালেন। চলুন, আমি আপনাকে রেস্টে ঘুরে দেখিয়ে দিই। টেবিল থেকে একটা কাগজ তুলে উনি বেরিয়ে আসতেই অর্জুন বৃদ্ধকে নমস্কার করল। যুবকের দিকে তাকিয়ে মাথা নাড়ল। ঘরের বাইরে এসে প্রৌঢ় বললেন, এইটে হলো রেস্টির ম্যাপ। কিপ দিস উইথ ইউ। আধ ঘন্টা ধরে এই বিশাল আধুনিকতম রিসর্টটি ঘুরে দেখে অর্জুন সত্যিই অবাক হয়ে গেল। এই উত্তর বাংলায় যেখানে কোনো ভালো হোটেল শিলিগুড়ি শহরের বাইরে নেই, সেখানে এমন আয়োজন চোখ ধাঁধিয়ে দেবেই। সঙ্গে সঙ্গে মনে হলো, এই রকম নির্জনে এত টাকা খরচা করে রিসর্ট তৈরি করলেন কেন এরা? যতই প্রচার করুন কে এসে থাকবে এখানে। উত্তর বাংলায় এই অঞ্চলে যদি ট্যুরিস্টরা এসে থাকতে চাইতো
তাহলে ছোটোখাটো হোটেলে নিশ্চয়ই তৈরি হয়ে যেত। গুড মর্নিং স্যার। গলার স্বর শুনে পেছনে তাকালো ওরা। অর্জুন দেখল মেদহীন শরীরে এক বৃদ্ধ এগিয়ে এসে মিলিটারির কায়দায় দাঁড়ালেন। প্রৌঢ় বললেন, গুড মর্নিং। গুড মর্নিং স্যার। কর্নেল বাসু, এই তরুণটির নাম অর্জুন। এর কথা আপনাকে বলেছি। কর্নেল বাসু অর্জুনের দিকে তাকিয়ে মাথা নাড়লেন। অর্জুন একটু হাসল। আপনি ওর সঙ্গে কথা বলুন। প্রৌঢ় বললেন, অর্জুন যাওয়ার আগে দেখা করবেন। প্রৌঢ় ফিরে গেলেন সোজা হয়ে। কর্নেল বাসু বললেন, ওয়েল জেন্টলম্যান, আমরা আমার ঘরে গিয়ে কথা বলতে পারি? কর্নেল বাসুর ঘরে ঢুকে অর্জুন দেখল দেওয়াল জুড়ে রেস্টির ছবি, যার দিকে তাকালে এই রিসর্টের সমস্ত আনাচ কানাচও দেখা যাবে। কর্নেল বাসু বললেন, সি ডাউন প্লিজ। টেবিলের উল্টো দিকে বসল অর্জুন। কর্নেল বাসু বললেন, আমি শুনেছি আপনি একজন রহস্য সন্ধানী এবং এই ব্যাপারে বেশ সাকসেস পেয়েছেন, বিদেশও গিয়েছেন। সিকিউরিটির জবের সঙ্গে রহস্য সন্ধানের সম্পর্ক কিছুটা থাকলেও ফারাক অনেক। তবু বোর্ড অফ ডিরেক্টরস চান আপনাকে নিয়ে আমি কাজ শুরু করি। আপনার কোনো পুলিশ বা মিলিটারি ট্রেনিং নেই, তাই তো? হ্যাঁ, আমি মিলিটারি ডিসিপ্লিনে অভ্যস্ত। সিভিলিয়ানদের সঙ্গে কাজ করতে খুব অসুবিধে হয়। আমাকে যদি দায়িত্ব দেওয়া হতো তাহলে আপনাকে আমি সুযোগ দিতাম না। কিছু মনে করবেন না, আমি সত্যি কথাই বললাম। গম্ভীর হলেন কর্নেল বসু। ধন্যবাদ, অর্জুন বলল। যা হোক, এই রিসর্টের ভিজিটার্স, এমপ্লয়িজ, এস্টাবলিশমেন্টের সিকিউরিটির ব্যাপারে আমি একটা মাস্টার প্ল্যান করেছি। তার একটা পার্ট দেখার দায়িত্ব আপনাকে দেব। আপনাকে দুবেলা আমার কাছে রিপোর্ট করতে হবে। আমার স্টাফদের ইতিমধ্যে ফিক্সড করা হয়ে গিয়েছে। প্রত্যেকেই বিশ্বস্ত এবং কর্মঠ। কর্নেল বাসু বোতাম টিপতেই সামনের দেওয়ালে সাজানো মনিটরগুলো চালু হয়ে গেল। সেখানে এই রিসর্টের সর্বত্র কী ঘটছে তা দেখা যাচ্ছে। কর্নেল বাসু বললেন, ক্লোজ সার্কিট ক্যামেরা 24 ঘন্টা কাজ করবে, কিন্তু সেটা দেখার দায়িত্ব নিতে হবে। ঘরে ঢুকে যাওয়ার পর ভিজিটার্সরা কী করছেন তা আমরা জানতে পারি না এবং চাই না, কারণ কারোর প্রাইভেসিতে নাক গলানো অন্যায়। আপনি কবে জয়েন করছেন? আমি জানি না, আমি এখনও কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার পাইনি। এতক্ষণে বোধহয় তৈরি হয়ে গিয়েছে। আপনাকে নিশ্চয়ই সোমবারের আগে জয়েন করতে বলা হবে। আশা করি আমরা একসঙ্গে কাজ করতে পারব। হাত বাড়িয়ে দিলেন কর্নেল বাসু করমর্দনের জন্য। হাতে হাত মিলিয়ে উঠে দাঁড়ালো অর্জুন। তারপর ঘরের বাইরে বেরিয়ে এলো। লম্বা করিডোর, চারপাশ শব্দহীন। সামনের সোমবার এই রিসর্ট চালু হবে। গভর্নর সাহেব যখন উদ্বোধন করতে আসবেন তখন বোঝাই যাচ্ছে রেস্টির মালিকদের ক্ষমতা কতখানি। বাঁদিকে তাকাতেই অর্জুনের মনে হলো কেউ যেন ঝট করে আড়ালে চলে গেল। কেউ তাকে লক্ষ্য করছিল এবং তার দৃষ্টির সামনে দাঁড়ানোর পছন্দ করেনি। এখানে এরকম কে থাকতে পারে? আরও 8 ঘন্টা বাদে অর্জুনের বাইক চালসা বাস স্ট্যান্ডে এসে যখন থামল, তখন তার পকেটে একটা খামের ভেতর ভাঁজ করা সুদৃশ্য কাগজে তাকে জানানো হয়েছে রেস্ট্রি কর্তৃপক্ষ তাকে ডেপুটি সিকিউরিটি ইনচার্জ হিসাবে নিয়োগ করতে চান। প্রথম 15 দিনের কাজের খতিয়ান দেখে পাকা চুক্তি হবে। তাকে বিনামূল্যে থাকার জায়গা, খাবার দেওয়া হবে। 15 দিনের পর তার মূল্যায়ন করার পর প্রতি মাসে 20,000 টাকার শর্তে 2 বছরের জন্য চুক্তি করা হবে। কোম্পানি যদি চায় তাকে 2 মাসের নোটিশ দিয়ে বরখাস্ত করতে পারে। আবার প্রয়োজন বোধ করলে সেও 2 মাসের নোটিশ দিয়ে কাজটা ছেড়ে দিতে পারে। সে যদি কাজটা নিতে ইচ্ছুক হয় তাহলে আগামীকাল বিকেল 3টের মধ্যে যেন
অ্যাকসেপ্টেন্স লেটার নিয়ে রেস্তিতে চলে আসে। চালসা বাসস্ট্যান্ড, 3 রাস্তার মোড়ে। ওদিকে নাংরা কাটা, এদিকে ময়নাগুড়ি, আর ওপাশে মালবাজার। বেশ জমজমাট জায়গা। বাইক থেকে নেমে রাস্তার ধারে চায়ের দোকানের সামনে পৌঁছে 1 কাপ চা নিল অর্জুন। এখন প্রায় দুপুর, কিন্তু তার গলা শুকিয়ে গেছে। এই সময় একটা বাস ময়নাগুড়ির দিক থেকে এলো। লোকজন নামছে। সেই ভিড়ে উপেনকে দেখতে পেল অর্জুন। একটা কাপড়ের ঝোলা ব্যাগ নিয়ে উপেন একটু ফাঁকায় আসতেই খাটো চেহারার রোগায় একটি লোক তাকে ভক্তি ভরে প্রণাম করল। উপেন তার মাথায় হাত রেখে আশীর্বাদ জানালো। লোকটি সোজা হয়ে গদগদ ভঙ্গিতে কিছু বলতে লাগলো, আর উপেন মাতব্বরের মতো মাথা নাড়ছিল। এই সময় উপেনের নজর পড়ল অর্জুনের ওপর। সঙ্গে সঙ্গে দ্রুত পা চালিয়ে কাছে এলো। শুনছেন? কি? অঘোরবাবু ফর্সা হয়ে গিয়েছেন। বুঝলাম না। হাসপাতালে ভর্তি হয়েছিলেন, শরীরে বিষক্রিয়া। ডাক্তাররা কিছু করতে পারেনি। এটা কখন হলো? অর্জুন অবাক হয়ে জিজ্ঞাসা করল। এই তো আসার আগে শুনলাম। অঘোরবাবুকে বিষ দিয়ে কে মারল? অর্জুন মানুষটার মুখ মনে করল। অল্প আলাপেই তার উপকার করেছেন ভদ্রলোক। উপেন বলল, সন্দেহ হয়েছিল, বুঝলেন, ওই ভোলা মহারাজ 2 নম্বরই মাল। ধাক্কা খেল অর্জুন। উপেনের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, এটা কত নম্বরই মিথ্যে কথা? সঙ্গে সঙ্গে জিভ বের করে উপেন, ছিছি, মানুষের জীবন নিয়ে মিথ্যে কথা বলবো কেন? নিজের কানে সব শুনে এলাম। তা আপনি এখানে? কাজে এসেছিলাম। চায়ের দোকানের ছেলেটা কাপ নিয়ে গেল। চা খাচ্ছেন? উপেন হাসল। খাবেন? যখন বলছেন তখন না বলি কি করে? অর্জুন ছেলেটাকে ইশারা করল কাপ উপেনকে দিতে। উপেন সেটা নিয়ে বলল, আপনি? আমার এখন খেতে ইচ্ছে করছে না। আপনি যেন কোথায় থাকেন? যে যেখানে ডাকে। আজ ওদের ওখানে ধর্মসভা, থাকা খাওয়া 50 টাকা। ছায়ে চুমুক দিল উপেন। দাম দিয়ে বাইকে উঠল অর্জুন। বেটে রোগা লোকটির পাশ দিয়ে যাওয়ার সময় সে ব্রেক চেপে দাঁড়ালো। আপনাদের জায়গাটার নাম কি? আগে খুনিয়ার মোড়। অর্জুন দাঁড়ালো না। যে লোক নিজের কাজেই মিথ্যে বলে তাকে বিশ্বাস করার কোনো কারণ নেই। ভোলা মহারাজের কথকতার পর রাত্রেই ট্রাক ধরে নাগরাকাটায় চলে যাবে বলেছিল উপেন। যায়নি। হয়তো গিয়ে দেখবে অঘোরবাবু বহাল তবিয়তে আছেন। দুপাশে জঙ্গল, মাঝখানে রাস্তা। ছুটন্ত বাইকে বসে অর্জুন সেই জায়গায় পেরিয়ে এলো যেখানে আহত হাতি দাঁড়িয়েছিল। ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজন বা গাড়ি চোখে পড়ল না। কদমতলার মোড়ে পৌঁছে অর্জুন দেখল চায়ের দোকানের সামনে বেশ ভিড়। উত্তেজিত কথাবার্তা চলছে। তাকে দেখে যোগুদা বেরিয়ে এলেন। শুনেছ? তাহলে উপেন সত্যি কথা বলেছে? সে মাথা নাড়ল। যোগুদা বললেন, শুনলাম 2টো লোক গতকাল সন্ধ্যায় গিয়েছিল অঘোরবাবুর সঙ্গে দেখা করতে। তারা বেশ উত্তেজিত ছিল। কাজের লোকজন শুনেছে ওরা ভোলা মহারাজের নামে বারংবার বলছিল। অঘোরবাবুকে শাসাচ্ছিল। ঘুরে চলে যাওয়ার পর ভদ্রলোক আত্মহত্যা করার চেষ্টা করেছেন। বিষ খেয়ে? হ্যাঁ, বিষই বলতে পারো। প্রচুর ঘুমের ওষুধ খেয়েছিলেন। সেগুলো খালি পাতা বাড়িতে কারণ নজরে পড়া ওকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়। পোস্টমর্টম কখন হবে? অর্জুন জিজ্ঞাসা করল। তার মানে? এরকম মৃত্যু হলে পোস্টমর্টম তো করবেই। কি বলছো তুমি? যোগুদা খুব রেগে গেলেন। জীবিত মানুষের পোস্টমর্টম হয় নাকি? তার মানে? অর্জুন হতভম্ব। অঘোরবাবু মারা যাননি? যোগুদা তাকালেন। তোমার গায়ে উপেনের হাওয়া লাগলো নাকি? ভগবান! মাথায় নাড়ল অর্জুন। চালসায় উপেনের সঙ্গে দেখা হয়েছিল। ওকে জিজ্ঞাসা করেছিলাম কথাটা মিথ্যে কিনা।
উপেন বলেছিল মানুষের জীবন নিয়ে সে কোনো মিথ্যে বলবে। ইস, ভাগ্যিস আপনার সঙ্গে দেখা হলো। এখন কেমন আছেন উনি? একটু ভালো, তবে এখনো পুরো জ্ঞান ফেরেনি। কেন, ঘুমের ওষুধ খেয়েছিলেন? জানি না ভাই। যাকে, তোমার ইন্টারভিউ কীরকম হলো? হলো, ওরা টেম্পোরারি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, তবে চাকরিটা হচ্ছে সহকারী সিকিউরিটি অফিসারের। মাথার ওপরে একজন রিটায়ার্ড কর্নেল আছেন। যোগ্যতা বলেন, এ তো ভালোই হলো। এই কাজে তোমার যখন অভিজ্ঞতা নেই, তখন ভদ্রলোকের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে। কি বলে এলে? কিচ্ছু বলিনি, এখন ভাবছি। আরে ভাবছো কেন? কিছু ভাবার নেই। ধরুন আমার কাজ ওদের ভালো লাগলো, আমারও কাজ করতে পছন্দ হলো, তারপর কি হবে? ওই বাধা ধরা চাকরি, যেখানে কোনো বৈচিত্র্য নেই, একঘেয়ে জীবন কাটানো কতদিন সম্ভব? শুধু ভবিষ্যতের কথা ভেবে জীবনের সব অ্যাডভেঞ্চার, সব স্বাধীনতা বিসর্জন দিতে হবে আমাকে? বলতে বলতে মাথা নাড়ল অর্জুন। দেখো, এক চাকরিতেও অ্যাডভেঞ্চার বা থ্রিল আছে কি না দেখার জন্যে তোমার ওখানে জয়েন করা উচিত। অভিজ্ঞতাও হবে। যোগুদা বললেন। চাকরি হয়ে গিয়েতে শুনে মা খুব খুশি, তবে অর্জুনকে ওখানেই থাকতে হবে ছুটি ছাটার কথা ছেলে জিজ্ঞাসা করে আসেনি। প্রথম দিকে ছুটি না পাওয়ার সম্ভাবনাই বেশি, তাই মনটা একটু বিষণ্ণ হয়েছিল। পরক্ষণেই মনে হলো, ছেলে যেরকম বিপদের ঝুঁকি নিয়ে সত্য উদ্ঘাটন করতে যায়, তা এই চাকরি নিলে তার থাকবে না। চালসা থেকে জলপাইগুড়ির দূরত্ব এত কম যে ইচ্ছে হলেই তিনি সেখানে গিয়ে ছেলেকে দেখে আসতে পারেন। মাকে খুশি হতে দেখে অর্জুন তার মনের কথা বলতে পারল না। এক্ষেত্রে যোগুদার উপদেশ শোনাই ঠিক হবে বলে মনে হলো তার। হঠাৎ উপেনের কথা মনে আসতেই হাসি পেল, সেই সঙ্গে উষ্ণও হলো। এ কীরকম রসিকতা! অবশ্য লোকটা যে রসিকতা করার জন্য করেছে তা মনে হয়নি। মিথ্যে বলতে এমন অভ্যস্ত যে কল্পনাকে সত্যি বলে মনে করে। কিন্তু অঘোরবাবু হাসপাতালে এবং তার জ্ঞান এখনো ফেরেনি। কিন্তু দুটো লোকের সঙ্গে কথা কাটাকাটি হওয়ার পর অঘোরবাবুর মতো বিচক্ষণ মানুষ কেন ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করতে চাইলেন? অর্জুনের মনে হলো তার হাসপাতালে যাওয়া উচিত। বিকেলে সে হাসপাতালে এলো। শহরের কিছু গণ্যমান্য মানুষ বাইরে অপেক্ষা করছেন। অঘোরবাবু এখনো ঘুমোচ্ছেন বলে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না। ওর আত্মীয় স্বজনদের সে চেনে না, তারা নিশ্চয়ই এই ভিড়ের মধ্যে রয়েছেন। আরে অর্জুন, অর্জুন রায়, আপনি এখানে? কেউ অসুস্থ? গলায় স্টেথো ঝোলানো এক তরুণ ডাক্তার হেঁটে যেতে যেতে দাঁড়ালেন। অর্জুন তাকে চিনতে পারল। এর আগে 2-3 বার দেখা হয়েছে। সে এগিয়ে গেল। অঘোরবাবুকে দেখতে এসেছিলাম। অঘোরবাবু? ও, এর মধ্যে রহস্য আছে নাকি? কেউ যখন আত্মহত্যা করতে চায় তখন তার পেছনে কোনো না কোনো রহস্য থাকেই। ওর জ্ঞান কি ফিরেছে? অর্জুন জিজ্ঞাসা করল। দেখা করবেন? ডাক্তার জিজ্ঞাসা করলেন। যদি অসুবিধে না হয় আসুন। ডাক্তারের সঙ্গে হাঁটতে লাগলো অর্জুন। পেছনের দরজা দিয়ে ওরা ভেতরে ঢুকল। ডাক্তার বললেন ওর জ্ঞান দুপুরেই ফিরেছে। পুরো ব্যাপারটা ওকে বেশ লজ্জায় ফেলে দিয়েছে। নিজেই আমাদের অনুরোধ করেছেন সবাইকে বলতে যে উনি ঘুমোচ্ছেন। অন্তত আজ উনি কারোর সঙ্গে দেখা করতে চাইছেন না। তাহলে আসি। আপনার সঙ্গে নিশ্চয়ই সম্পর্ক ভালো, নইলে আসবেন কেন? আপনি এখানে একটু দাঁড়ান, আমি জিজ্ঞাসা করে আসি। ডাক্তার কেবিনে চলে গেলেন। অর্জুন অপেক্ষা করছিল। ইতিমধ্যে একজন নার্স তাকে চিনতে পেরে সহকর্মীদের জানিয়ে দিয়েছেন। তারা দূর থেকে উৎসুক চোখে তাকিয়ে আছেন অর্জুনের দিকে। ডাক্তার ফিরে এলেন। যান, একটু পরে থানা থেকে অফিসার আসবেন, তার আগে কথা বলে নিন। অর্জুন কেবিনে ঢুকে অঘোরবাবুর দিকে তাকাতেই বেশ অবাক হয়ে গেল। ভদ্রলোকের কি চেহারা হয়ে গেছে! রীতিমতো বিধ্বস্ত দেখাচ্ছে ওকে। চোখের তলা ফোলা। শুয়েছিলেন। অর্জুনকে দেখে ক্লান্ত গলায় বললেন, আসুন। কথা বলতে অসুবিধে হলে বলবেন না। অর্জুন কাছে গেল। না, বসুন। ওবেলায় পুলিশ আসতে চেয়েছিল,
তখন ঠেকিয়েছি। এবেলায় আসলে কথা তো বলতেই হবে। হাত নেড়ে চেয়ার দেখিয়ে দিলেন অগরবাবু। চেয়ার টেনে বসলো অর্জুন। অগরবাবু জিজ্ঞাসা করলেন, আত্মহত্যা করা চাওয়া নাকি আইনের চোখে অপরাধ? এর জন্য কি শাস্তি হতে পারে বলুন তো? অর্জুন হাসল। এ নিয়ে আপনি চিন্তা করবেন না। কিন্তু কেন এই সিদ্ধান্ত নিয়েছিলেন? ম্লান হাসলেন অগরবাবু। তারপরেই মনে পড়ে যাওয়া বেশ উৎসাহে দেখিয়ে বললেন, আপনি তো রহস্যের সমাধান করেন, তাই না? আপনি আমায় সাহায্য করবেন? নিশ্চয়ই, আমি চেষ্টা করব। তাহলে প্রথমে বলুন, পুলিশকে আমি কি বলবো? যা ঘটেছিল তাই বলবেন? না, মাথা নাড়লেন অঘোরবাবু, সেটা সম্ভব নয়। কেন? অঘোরবাবু ঠোঁট কামড়ালেন। ঠিক তখনই নার্স কেবিনে এলো। পুলিশ অফিসার এসেছেন, আপনার সঙ্গে কথা বলতে চান। মাথা নাড়লেন অঘোরবাবু। নার্স বেরিয়ে যেতে বললেন, আপনি চলে যাবেন না, ওই চেয়ারে বসুন। অর্জুন চেয়ার বদল করতে সেকেন্ড অফিসার ঢুকলেন। অর্জুনকে দেখে একটু অবাক হয়ে বললেন, আপনি এখানে? আমার পরিচিত। অর্জুন হাসল। অফিসার অর্জুনের ছেড়ে আসা চেয়ারে বসলেন। কেমন আছেন? অঘোরবাবু মাথা নাড়লেন। ঠিক কি বললেন বোঝা গেল না। কর্তব্য পালন করতে আসা, বুঝতেই পারছেন। আপনি ঘুমের ওষুধ খেয়েছিলেন আত্মহত্যা করার জন্যে, কেন? অফিসার নোটবুক খুলে কলম বের করলেন। আত্মহত্যা করতে চাইনি, ওটা অ্যাক্সিডেন্ট। অঘোরবাবু বললেন, মানে? অফিসার হতভম্ব। কদিন থেকে ভালো ঘুম হচ্ছিল না বলে একটু বেশি খেয়েছিলাম। ডোজটা বুঝতে পারেননি বলে এই অবস্থা। হাসলেন অঘোরবাবু। কিন্তু আমরা শুনলাম গতকাল দুজন অচেনা লোক আপনার বাড়িতে গিয়ে ঝামেলা করেছিল, আপনাকে শাসিয়েছিল। উড়ে চলে যাওয়ার পর আপনি ঘুমের ওষুধ খান। ওরা কারা? অফিসার চোখ ছোট করলেন। দুজন লোক দেখা করতে এসেছিলেন, আমার সঙ্গে নয়, ভোলা মহারাজের সঙ্গে। ওকে না পেয়ে হতাশ হয়েছিলেন তারা। কেউ আমাকে শাসায়নি, ঝামেলা করেনি। ওদের আমি চিনি না, বললেন অঘোরবাবু। আপনার বাড়িতে ভোলা মহারাজ অতিথি হিসেবে ছিলেন? তার কোনো কথা বা কাজেই বিরূপ হয়ে কি আত্মহত্যা করতে চেয়েছিলেন? অফিসার, আপনাকে আমি বলেছি যে আত্মহত্যা করার জন্যে যে কারণগুলো ঘটে তা আমার সঙ্গে ঘটেনি। আর কিছু জিজ্ঞাসা আছে? না, ঠিক আছে, প্রয়োজন হলে পরে যোগাযোগ করব। অফিসার উঠে অর্জুনের দিকে তাকিয়ে হাসলেন। তারপর কেবিন থেকে বেরিয়ে গেলেন। অঘোরবাবু চোখ বন্ধ করলেন। তার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। শায়িত অবস্থায় জোরে জোরে শ্বাস নিলেন। তারপর নিজের মনেই বললেন, অন্যের প্রাণ তো নয়, নিজের প্রাণ নিয়ে কিছু করার ক্ষমতা সভ্য মানুষের নেই। এতক্ষণ চুপচাপ শুনে যাচ্ছিল অর্জুন। এবার জিজ্ঞাসা করল, আপনি তাহলে ঠিক যা ঘটেছিল তা পুলিশকে জানালেন না? ধীরে ধীরে উঠে বসলেন অঘোরবাবু। বালিশে হেলান দিয়ে বললেন, না, বলিনি। পুলিশকে বলা মানে অনর্থক ঝামেলা ডেকে আনা। রহস্যের গন্ধ বেশ জমজমাট। অর্জুন বিছানার পাশের চেয়ারে এসে বসল। তাহলে আপনি আত্মহত্যা করতে চেয়েছিলেন? হ্যাঁ, কিন্তু কেন? গতকাল দুটো লোক এসেছিল আমার কাছে, তাদের কখনই দেখিনি আমি। নিজের পরিচয় দিল ভোলা মহারাজের শিষ্য বলে। মহারাজ দয়া করে আমার বাড়িতে পায়ের ধুলো দিয়েছিলেন। তার শিষ্যরা এসেছে জেনে আমি সানন্দে তাদের বাড়িতে ঢুকতে দিয়েছিলাম। ওরা আমার সঙ্গে একান্তে কথা বলতে চাইল। ঘরে এসে ওরা বলল, ভোলা মহারাজের আশ্রমের জন্য আমি 10 লক্ষ টাকা দান করব বলে যে প্রতিশ্রুতি দিয়েছি সেটা চেকের বদলে ক্যাশে দিতে হবে। শুনে আমি আকাশ থেকে পড়লাম। ওরকম কোনো প্রতিশ্রুতি দিইনি। তখন ওরা একটা কাগজ দেখালো, এফিডেভিট করে যেরকম কাগজে সেরকম কাগজ। তাতে ইংরেজিতে টাইপ করা হয়েছে, যার বক্তব্য আমি স্বেচ্ছায় এবং সজ্ঞানে এর জন্মের যাবতীয় ঋণ শোধ করার জন্যে উত্তরাঞ্চল প্রদেশের গোমুখের ভোলা মহারাজের আশ্রমে 10 লক্ষ টাকা আগামী 10 দিনের মধ্যে দান করার অঙ্গীকার করলাম। যেহেতু গোমুখের চেক ভাঙাবার সুবিধে নেই, তাই টাকাটা 1000 টাকার নোটেই দিতে চাই। তলায়
আমার সই। অঘোরবাবু ঘটনাটা বলে বড় শ্বাস নিতে লাগলেন। আপনার সই? হ্যাঁ, কিন্তু আমি করিনি। অবিকল আমার সই। ওই সই চেকে দেখলে ব্যাংক টাকা দিতে বিন্দু মাত্র আপত্তি করবে না। এই ডিক্লারেশন আপনার নয়? না, এরকম কথা ভোলা মহারাজের সঙ্গে হয়নি। আপনি চ্যালেঞ্জ করেছিলেন? করেছি, ঝগড়া হয়েছিল। এই স্টেটমেন্টটাকে ওরা এফিডেভিট করিয়েছে, অর্থাৎ আমি আইনকে সাক্ষী রেখে অঙ্গীকার করেছি। আশ্চর্য, এফিডেভিট করতে তো কোর্টে যেতে হয়, নোটারি পাবলিকের কাছে করলেও তো হাজিরা দিতে হয়। অর্জুন বলল, সেটাই নিয়ম এবং আইন, কিন্তু মফস্বল কোর্টে জানাশোনা থাকলে অসুস্থতার বাহানা দেখিয়ে না গিয়েও অনেকে এফিডেভিট করিয়ে নিতে পারে। এখনও তো সবই হয়। অঘোরবাবু বললেন, ওরা আপনাকে কি বলল? অর্জুন জিজ্ঞাসা করল। শাসালো। আমার বিরুদ্ধে শুধু আইনের ব্যবস্থাই নেবে না, ভোলা মহারাজকে এনে শহরের নাম কিনেছি, অথচ তাকে আইনসম্মতভাবে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও দিচ্ছি না, এই খবর জনসাধারণকে জানিয়ে আমার মুখোশ খুলে দেবে। শুনে আমি বেশ আপসেট হয়ে পড়েছিলাম। তারপরেই ফোনগুলো এলো। 3জন লোক পরপর ফোন করে আমাকে জিজ্ঞাসা করলেন খবরটা সত্যি কিনা। ব্যাস, আমার মাথা খারাপ হয়ে গেল। মনে হলো সমস্ত শহরের লোক আমার দিকে অবিশ্বাসের আঙুল তুলবে। এর চেয়ে মরে যাওয়া ভালো। কিন্তু মরলাম কোথায়? অঘোরবাবুর গলায় বিষাদ। অর্জুন ভাবল খানিক, তারপর বলল, আপনাকে এরা কবে ছাড়বে? সম্ভবত আগামীকাল। আগামীকাল আপনি আপনার বাড়িতে যাব। তার আগে কারোর সঙ্গে আপনি এই ব্যাপারে কথা বলবেন না। কিন্তু এর মধ্যে তো শহরের সবাই জেনে যাবে। আমার বিশ্বাস তা জানবে না। অর্জুন উঠে দাঁড়ালো। অঘোরবাবু অর্জুনের হাত জড়িয়ে ধরলেন। ভাই, তোমার কথা অনেক শুনেছি। এই অল্প বয়সে তুমি নাকি অনেক জটিল সমস্যার সমাধান করেছ। তুমি আমাকে বাঁচাও। পারিশ্রমিক বাবদ তুমি যা চাইবে আমি তাই দেব। অর্জুন হাসল। তারপর ধীরে ধীরে হাত ছাড়িয়ে কেবিন থেকে বেরিয়ে এলো। অমিত বাগচি শহরের খুব ব্যস্ত আইনজ্ঞ। সকালে বিকেলে তার চেম্বারে ভিড় ঠাসা থাকে। রাত 11টার সময় ভদ্রলোক কাজ থেকে ওঠেন। অর্জুন সেই সময় তাকে ফোন করল। অমিত বললেন, আরে কি খবর? আমি জানি আপনি খুব ক্লান্ত এখন, তা একটু, কিন্তু তুমি স্বচ্ছন্দে বলতে পারো। অমিত হাসলেন। প্রথম কথা, কেউ যদি কোনো বক্তব্য কোর্টে এফিডেভিট করতে চায়, তাহলে তাকে কি সেখানে থাকতে হবে? অর্জুন জিজ্ঞাসা করল। নিশ্চয়ই, সেটাই আইন। এছাড়া এফিডেভিট করা সম্ভব নয়। অসম্ভব বলছি না। প্রভাবশালী উকিলকে বিশ্বাস করে ক্লায়েন্টের অনুপস্থিতিতেও এফিডেভিট করে দেন কর্মচারীরা। অবশ্য কথা তারা স্বীকার করবেন না, তবে ব্যাপারটা চালু আছে। তাছাড়া অজানা একটি মানুষকে সঙ্গে নিয়ে গিয়ে যদি কোনো উকিল বলেন ইনি তার চেনা, তবে এফিডেভিট চ্যালেঞ্জ করবেন না। অমিত বললেন। কেন? অর্জুন জিজ্ঞাসা করল। কারণ একজন আইনজ্ঞ দায়িত্ব নিয়ে কথা বলেই ওরা ধরে নেন। অমিত বাগচি হাসলেন। সমস্যা কি? ধরুন কেউ কোনো উকিলের সাহায্য নিয়ে কোর্টে গিয়ে এফিডেভিট করলো আমার নামে, আমার সই হুবহু চাল করলো। সেই এফিডেভিটে বলা হলো আমি 10 লক্ষ টাকা কাউকে দেব বলে অঙ্গীকার করেছি। এক্ষেত্রে আমার করণীয় কি? অর্জুন অঘোরবাবুর ঘটনাকে ঘুরিয়ে বলল। খুব সোজা। প্রথমে থানায় গিয়ে ডায়েরি করবে। জাল সই দিয়ে মিথ্যে এফিডেভিট করা হয়েছে বলে মামলা করতে হবে। আর একটা এফিডেভিট করে আগেরটাকে বাতিল করা যায় না? যায়। তার জন্যে আগাম নোটিশ দিতে হবে। তাছাড়া আগেরটা বাতিল করতে চাওয়া মানে সেটার অস্তিত্ব স্বীকার করে নেওয়া, তাই না? হ্যাঁ। তাহলে মামলা ছাড়া উপায় নেই। হ্যাঁ, প্রতিপক্ষ লড়ে যাবে। বিচারক হ্যান্ডরাইটিং স্পেশালিস্টকে সই জাল কিনা পরীক্ষা করতে বলবেন। তিনি জাল বললে অভিযুক্তদের জেল হবেই, কিন্তু
তিনি যদি তা না বলেন তাহলে তুমি মামলায় হেরে যাবে। অমিত বাগচি বললেন, তোমার ক্ষেত্রে এমন কিছু হয়েছে নাকি? অর্জুন বলল, না, আমার পরিচিত এক ভদ্রলোক এরকম একটা চক্রান্তের শিকার হয়েছেন। ওর সঙ্গে কথা বলার পর আপনার কাছে যাব। আচ্ছা। টেলিফোন রেখে দিয়ে অর্জুন চোখ বন্ধ করল। অঘোরবাবু গভীর চক্রান্তে জড়িয়ে পড়েছেন। অঘোরবাবুর বাড়ির সামনে যখন অর্জুন পৌঁছল তখন 10:30 বেজে গেছে। বাড়ির গেটে দুজন লোক পাহারায়। তারা জানালো বাবু সকালবেলায় বাড়িতে ফিরেছেন, কিন্তু কারোর সঙ্গে দেখা করবেন না বলে জানিয়ে দিয়েছেন। অতএব এখানে দাঁড়িয়ে কোনো লাভ নেই। অর্জুন অনেক চেষ্টার পর বোঝাতে পারল সে নিজের প্রয়োজনে আসেনি, অঘোরবাবুর অনুরোধেই আসতে হয়েছে। দুজনের একজন ভেতরে বলতে গেল। মিনিট 5 বাদেই সেই লোকটাই দৌড়াতে দৌড়াতে এসে জানালো ভেতরে নিয়ে যাওয়ার হুকুম হয়েছে। গেট খুললে অর্জুন ভেতরে ঢুকল। সেখানে উপদেশ সভা হয়েছিল, তার পাশে গাছের তলায় একজন দাঁড়িয়ে আছে। ভঙ্গি দেখলেই বোঝা যায় পাহারাদার। অঘোরবাবুর কাজের লোক তাকে ভেতরে নিয়ে গেল। আজ অঘোরবাবুকে অনেকটা তাজা দেখাচ্ছে। বললেন, এসো এসো, কি খাবে বলো? কিছু না, আপনি দেখছি আজ বেশ ভালো মুডে আছেন, অর্জুন বলল। বাড়িতে ফেরার পর ভালো লাগছে। যদি মরে যেতাম তাহলে তো এসব দেখতে পেতাম না। কিছু ভাবলে? অঘোরবাবু জিজ্ঞাসা করলেন। হ্যাঁ, আপনাকে ওই এফিডেভিট চ্যালেঞ্জ করে মামলা করতে হবে। আপনার পরিচয় না দিয়ে আমি বিখ্যাত উকিল অমিত বাগচির সঙ্গে কথা বলেছি। মামলা করা ছাড়া কোনো উপায় নেই, অর্জুন বললেন। উনি কি বললেন? মামলায় জিতব? লড়াই জোর হবে। ওরা প্রমাণ করার চেষ্টা করবে আপনি নিজে আদালতে গিয়ে এফিডেভিট করেছেন, সইটা আপনার। এটা তো একদম মিথ্যে কথা, হতভম্ব অঘোরনাথ। কিন্তু মিথ্যেকে সত্যি করতে অনেক সাক্ষী আনা হবে। তারা আসবে নিজেদের স্বার্থে। তবে শেষ পর্যন্ত হ্যান্ডরাইটিং এক্সপার্ট যদি বলেন সইটার জাল, তাহলে আপনি জিতে যাবেন এবং ওরা জেল যাবে। অর্জুন বলল, যদি তিনি মনে করেন ওটাই আমারই সই তাহলে কিছু করার নেই, অর্জুন জানালো। আমরা নিজের চোখেই জাল না আসল সই তাই আলাদা করতে পারছিলাম না। একেবারে নিখুঁত। মাথা নাড়লেন অঘোরবাবু। হেরে যাব মামলায়। এফিডেভিটের কপি কি ওরা দিয়ে গেছে? অর্জুন জিজ্ঞাসা করল। হ্যাঁ। অঘোরবাবু উঠে একটা ড্রয়ার থেকে এফিডেভিটের জেরক্স কপি বের করে অর্জুনকে দিলেন। অর্জুন সই দেখল, তারপর বয়ান পড়ল। পড়ে বলল, আপনি নিশ্চিত এটা আপনার সই নয়? নো, নট অ্যাট অল। আমি করিনি, ওরা করেছে। কারা সেটাই তো বুঝতে পারছি না। এই সময় দরজায় শব্দ হলো। অঘোরবাবুর কাজের লোক বিনীত ভঙ্গিতে ঘরে ঢুকে একটা মুখ বন্ধ খাম এগিয়ে ধরল। এটা কি? গেটের দারোয়ানের হাতে একজন দিয়ে গেছে। ঠিক আছে, যাও। খাম খুললেন অঘোরনাথ। পড়ে এগিয়ে দিলেন অর্জুনকে। ইংরেজিতে টাইপ করা চিঠি। তার বক্তব্য হলো, মরে গেলে টাকাটা দ্রুত পাওয়া যেত, তাই মরে গিয়ে আপনি লাভবান হবেন না। 10 যদি বেশি হয় তাহলে অনুগ্রহ করে দাম নির্ধারণ করুন। চিঠির তলায় কোনো নাম নেই, সই তো দূরের কথা। অর্জুন ইংরেজি অক্ষরগুলো থেকে চোখ রাখল। ছোট হাতের টিয়ের মাথা ভাঙা। সে চট করে এফিডেভিট দেখল। না, এই দুটো এক টাইপরাইটারে টাইপ করা হয়নি। চিঠিটা বহু ব্যবহৃত পুরনো টাইপরাইটারে টাইপ করা হয়েছে। আমি এরকম আশঙ্কা হাসপাতালেই শুয়ে করেছিলাম, তাই বাড়ি ফিরেই পাহারাদার বাড়িয়েছি। আমায় খুন করলেই ওরা এফিডেভিট দেখিয়ে টাকা পেয়ে যাবে। অঘোরবাবু বললেন, আচ্ছা, আর একটা এফিডেভিট করতে এটাকে বাতিল করা যায় না? যায়। সেক্ষেত্রে আপনাকে স্বীকার করতে হবে এই সইটা জাল নয়। ও, মাথা নাড়লেন অঘোরবাবু। ওরা আমাকে মেরে ফেলবেই। অর্জুন বলল, আমাকে ভাবার সময় দিন, আর এই বাড়ি থেকে একদম বের হবেন না। অর্জুন উঠে দাঁড়ালো। খপ করে ওর হাত ধরলেন অঘোরবাবু। আমাকে তুমি বাঁচাও, আমাকে নিশ্চয়ই ওরা খুন করতে চাইবে, তুমি দায়িত্ব নাও। আমাকে যে আজই চালসায় যেতে হবে। অর্জুন হাত ছাড়িয়ে নিল। চালসা?
কেন? কখন ফিরবে? আপনার খেয়াল নেই? আপনি একটা সার্টিফিকেট দিয়েছিলেন। আমি চালসায় নতুন তৈরি হওয়া রিসর্টে চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলাম। গতকাল ইন্টারভিউ হয়েছে। আমাকে আগামীকাল জয়েন করতে হবে। অর্জুন বলল। কি চাকরি? আপাতত সহকারী সিকিউরিটি অফিসার। এ কি? তোমাকে ওই চাকরিতে কি মানায়? পৃথিবীর বিখ্যাত গোয়েন্দার কথা বাদ দাও। আমাদের কিরিটি রায়, ব্যোমকেশ বক্সী, ফেলুদা কি চাকরি করতেন? এই যে সুনাম অর্জুন করেছ তা নষ্ট হয়ে যাবে অত সাধারণ চাকরি করলে। না না, এরকম ভুল করো না। অঘোরবাবু আপত্তি জানালেন। অর্জুন হাসল। সবাই চাইছে আমি চাকরি করি, বিশেষ করে আমার মা। তাই ঠিক করেছি ওখানে গিয়ে কিছুদিন কাজ করে দেখব, তারপরে সিদ্ধান্ত নেব। তার মানে দাঁড়ালো, তুমি আমার কেসটা নিচ্ছ না। এই চাকরিতে তোমার মাইনে কত আমি জানি না, কিন্তু যদি তুমি আমার সমস্যার সমাধান করে দিতে পারো তাহলে আমি তোমাকে তোমার 6 মাসের মাইনে দিতে রাজি আছি। অঘোরবাবু বললেন। আমাকে ওরা মাসে 20,000 টাকা দেবেন বলেছেন। তাহলে 1 বছরের মাইনে যা হয় তাই তুমি পাবে। কিন্তু আমি যে সফল হব তার তো কোনো নিশ্চয়তা নেই। সেক্ষেত্রে তো আপনার কোনো দায়িত্ব থাকছে না। কিন্তু আপনার সমস্যা আমাকে খুব আকর্ষণ করছে। অর্জুন হঠাৎ ভাবনাটা মাথায় এলো। রিসর্টের নাম রেস্টি। বিত্তশালী মানুষের বিশ্রাম এবং আরামের ভালো ব্যবস্থা আছে। জায়গাটা ঘেরা এবং সিকিউরিটিতে কোনো ফাঁকি নেই। যদি আমার সিনিয়র, তিনি একজন এক্স মিলিটারি অফিসার, নিরাপত্তার কথা ভাবলে আপনি ওখানে নিশ্চিন্তে থাকতে পারবেন। আমি ওখানে? অঘোরবাবু অবাক। কিভাবে? ওটা একটি রিসর্ট। আপনি ওখানে একটা ঘর বুক করুন। আপনার যাবতীয় ব্যবসা এবং কাজকর্ম থেকে দিন 15 ছুটি নিয়ে ওখানে চলে আসুন। আগামী সোমবার গভর্নর আসবেন উদ্বোধন করতে। বোধহয় মঙ্গলবার থেকে জনসাধারণের জন্য রিসর্ট খুলে দেওয়া হবে। আপনি মঙ্গলবারই চলে আসুন। অর্জুন বলল। গভর্নর উদ্বোধন করবেন? তাহলে কি জায়গা পাবো? এখনো তো তেমন প্রচারিত হয়নি। আমি গিয়ে আপনার নামে ঘর বুক করতে পারি, যদি আপনি রাজি থাকেন। অর্জুন বলল। মঙ্গলবার? এখনো এই কয়েকদিন বাড়ি থেকে বের হবেন না, ফোন ধরবেন না, চিঠি রিসিভ করবেন না, ঠিক আছে? অর্জুন বলল। ও হ্যাঁ, ওই এফিডেভিট জেরক্স তো ওরা আপনাকে দিয়ে গিয়েছিল? হ্যাঁ। অঘোরবাবু উঠে একটা টেবিলের ড্রয়ার টানলেন, 2টো স্টেপল করা কাগজ বের করে অর্জুনের হাতে দিলেন। এটা আমি একটু নিতে পারি? স্বচ্ছন্দে। ওটার দিকে তাকালেই আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে। তাহলে এখন এলাম। কিন্তু অর্জুন, তুমি আমাকে ভরসা দিচ্ছ? দেখুন, যারা অন্যায় করে তাদের অনেক ত্রুটি থাকে। টাকার প্রয়োজনে ওদের আপনাকে দরকার। আপনি এখানে নেই জানার পর ওরা নিশ্চয়ই তল্লাশি চালাবে। যতক্ষণ খুঁজে না পাবে ততক্ষণ দিশেরা হয়ে থাকবে। যদি কোনো সূত্রে আপনার খবর পায় তাহলে রিসর্টে গিয়ে হাজির হবে। আমাদের সেই সময়টার জন্য অপেক্ষা করতেই হবে। অর্জুন বেরিয়ে গেল ঘর থেকে।